ওয়েলকাম স্টুডেন্ট। আগের ভিডিওতে তোমরা গ্যাসের আচরণের চাপ কিভাবে মাপতে হয় বা কিভাবে মাপা যাবে সেটা তোমরা দেখেছো। বাকি আমরা পরের অংশগুলো আমরা আজকে দেখে নেব। আগেরটাতে আমরা চাপ ছাড়া পরেরটাতে দেখেছিলাম যে গ্যাসের আয়তন মাপা যাবে কি করে। গ্যাসের আয়তন মাপার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনটি গ্যাসের আয়তন, অর্থাৎ সেই পাত্রটি গ্যাস দখল করবে, অর্থাৎ পাত্রের আয়তনই গ্যাসের আয়তন হবে। এবং সেটা সিজিএস তোমরা জানো, সিজিএস হলে সেই আয়তনটা মাপা হবে সেমি কিউব দ্বারা বা এমএল দ্বারা, সেমি কিউব যা এমএলও তা। আর এসআইতে হলে সেটাকে হবে ঘনমিটার বা মিটার কিউবের দ্বারা। এভাবে আমরা পাত্রের রাখা গ্যাসের আয়তন মাপতে পারবো। চলে আসছি ভর। গ্যাসের ভর নির্ণয় করবার জন্য আমাদের একটা বায়ু নিষ্কাশন যন্ত্র লাগবে এবং যে পাত্রে রাখা হবে তার আয়তন যদি আমরা জানতে পারি তাহলে আমরা তার ভরও মাপতে পারবো। যেমন ধরো একটি খোলা পাত্র ছিল, সেই খোলা পাত্রে যদি আয়তন 3 লিটার হয় এবং তুমি এর মুখে একটি কর্ক লাগাবে এবং কর্কের মধ্যে একটি বায়ু নিষ্কাশন যন্ত্র লাগিয়ে দেবে। প্রথমে বায়ু নিষ্কাশন যন্ত্রের দ্বারা এর ভেতর থেকে বাতাসটা বের করে নেবে, তাহলে এটা বায়ু শূন্য হয়ে যাবে, দিয়ে তার ওজন নেবে ধরো W1। এরপর তুমি এর মধ্যে যে গ্যাস রাখতে চাও, সে হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, যাকে রাখতে চাও তুমি তাকে এর মধ্যে প্রবেশ করাবে। প্রবেশ করে নেওয়ার পর সেটা তুমি আবার ওজন নেবে। অবশ্যই সেই ওজনটা যদি W2 হয় তাহলে W2 বড় না W1 বড় হবে, নিশ্চিতভাবে W2 বড় হবে। এবং তখন তুমি সেখান থেকে W2 থেকে W1 বিয়োগ করে ওই 3 লিটার আয়তনের যে নির্দিষ্ট গ্যাসটি তুমি নিয়েছিলে তার ভর তুমি মাপতে পারবে। আর ভর তুমি যদি মাপতে পারো, ওখান থেকে তুমি তার ঘনত্ব পেয়ে যেতে পারবে, কারণ ঘনত্ব সমান তোমরা জানো ভর বাই আয়তন। তবে একটা কথা বলে রাখি, গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব কিন্তু খুব কম হবে, কারণ গ্যাসের তো অনেক পাতলা বা লঘু, তাই গ্যাসের ক্ষেত্রে আমরা ভর বাই আয়তন করলে এর আয়তন কিন্তু অনেক কম হয়। আর সেই জন্যই 1 লিটার বা অনেক বেশি, যেমন তোমরা নর্মালি ঘনত্ব কি জানো, গ্রাম পার এমএল অথবা কেজি পার ঘনমিটার। যদি 1 এমএল আয়তনের যদি কোনো গ্যাস নেওয়া হয় তাহলে তার ভর মাপার জন্য সেরকম কোনো যন্ত্র বা দাঁড়িবাট পাওয়া সম্ভব নয়। যার ফলে আমাদেরকে আয়তন মাপার ক্ষেত্রে, আমাদেরকে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব মাপার ক্ষেত্রে আমাদেরকে লিটার আয়তন ধরতে হবে, তাহলে কিছুটা আমরা ভর পেতে পারি। এই হলো গ্যাসের ভরের কথা। আর উষ্ণতা, যে কোনো ক্ষেত্রেই আমরা উষ্ণতা মাপতে পারি এবং উষ্ণতা মাপার জন্য যে যন্ত্রটি লাগে তাকে আমরা বলছি থার্মোমিটার। সাধারণভাবে থার্মোমিটার দুরকম হয়, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট। এছাড়া আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ডাক্তারি থার্মোমিটার, যা আমরা কেবলমাত্র আমাদের নিজেদের শরীর বা বিভিন্ন পশু বা প্রাণীর উষ্ণতা মাপার জন্য ব্যবহার করি। তো গ্যাসের ক্ষেত্রে মাপার জন্য দুটো থার্মোমিটার ব্যবহার করা হবে, সেন্টিগ্রেড থার্মোমিটার এবং ফারেনহাইট। সেন্টিগ্রেড থার্মোমিটারের সর্বনিম্ন যে তাপমাত্রা মাপা হয় সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সাধারণভাবে যে উষ্ণতা সবচেয়ে বেশি মাপা হয় সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য সেন্টিগ্রেড থার্মোমিটারের এটাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, এটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। এবং একইভাবে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সর্বনিম্ন থাকে এবং 212 ডিগ্রি সর্বোচ্চ থাকে। অর্থাৎ সেন্টিগ্রেডের 0 থেকে 100 পর্যন্ত 100 ঘর, ফারেনহাইটের 32 থেকে 212 অর্থাৎ 180 ঘরের সমান হয়। এবং এই জন্য তোমরা লক্ষ্য করো যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করার জন্য C/5 সমান F-32/9 এই সমীকরণ ব্যবহার করা হয়, যার দ্বারা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে আমরা পৌঁছতে পারি। এইভাবে আমরা গ্যাসের বিভিন্ন পরিমাপযোগ্য বিষয়গুলো আমরা মাপলাম। এবারে যেটা বলবো, এই পরিমাপযোগ্য বিষয়গুলোকে বিভিন্ন যে রাশিগুলো, এই রাশিগুলোকে ভিন্ন ভিন্ন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেগুলো আমরা একটু জেনে নেব। যেমন চাপকে প্রকাশ করা হয় P দ্বারা, আয়তনকে প্রকাশ করা হয় V দ্বারা, উষ্ণতাকে প্রকাশ করা হয় ছোটটি, সেটা হলো সেন্টিগ্রেড বোঝায়, অথবা বড়টি যেটাকে কেলভিন দ্বারা প্রকাশ করা হয়, আমরা পরে জানবো। এবং ভরকে প্রকাশ করা হয় M দ্বারা, যেটাকে আবার পরবর্তীকালে মোল সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়। তোমরা মোল সংখ্যার ধারণা ক্লাস 9-এ পেয়েছো, আমি দরকার মধ্যে একটু এখানে বলে নিতে পারি। এই হচ্ছে বিভিন্ন প্রকাশ। চলো আবার দেখে নিই, এদের উপর তোমরা জানবে যে এই চাপ, আয়তন, উষ্ণতা, ভর বা মোল সংখ্যা, এগুলোর উপর গ্যাসের শক্তি নির্ভর করে। তাই এই রাশিগুলোকে বলা হয় গ্যাসের অবস্থা।
পি, ভি, টি, এম বা এন, এগুলোকে বলা হয় গ্যাসের অবস্থা। আর এই গ্যাসের অবস্থা বলা হয় বলে এদের দ্বারা সমীকরণগুলোকে আমরা তাহলে কি বলবো, গ্যাসের অবস্থার সমীকরণ। চলো একবার দেখে নিই যে এরা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত। আমরা প্রথমেই একটা উদাহরণ নিয়ে একটা বিশেষ কথা আমরা আলোচনা করব। চলো দেখো তোমাদের এটা পছন্দ হয় কিনা। তোমরা কখনো দেখেছো কি, একটি গ্লাসের মধ্যে থাকা জলের মধ্যে কোনো স্ট্র দিয়ে যদি তুমি ফু দাও, একটা গ্লাসে তুমি জল নিলে, কাঁচের গ্লাস হলে ভালো হয়, তাহলে বাইরে থেকে দেখা যাবে। এবার একটা স্ট্র নিয়ে তুমি নিচের দিক করে স্ট্রটাকে যতটা সম্ভব ডোবানো সম্ভব সেটাকে ডুবিয়ে নাও। ডুবিয়ে নিয়ে ওই স্ট্রতে তুমি একটু ফু দাও। স্ট্রতে ফু দিলে নিশ্চিতভাবে মুখ থেকে বাতাস জলের ভেতরে ঢুকবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই জলের মধ্যে থাকা বাতাসটা ক্রমশ উপর দিকে উঠতে থাকলে তার আয়তনটা নিশ্চিতভাবে ক্রমশ বাড়ছে। এটা তোমরা আগে লক্ষ্য করবে। যদি এটা বাড়তে থাকে, এটা কেন বাড়লো? তাহলে কি বাইরে থেকে বাতাস কিছু ওর মধ্যে প্রবেশ করলো? নিশ্চিতভাবে কোনোভাবে জলের মধ্যে বাতাস আর প্রবেশ করেনি। তাহলে কেন আয়তনটা বাড়তে আছে? একটু নিজেরা মনে করো যে জলের ক্ষেত্রে আমরা জানি বা যে কোনো তরল পদার্থে যত নিচের দিকে নামা হয়, যত গভীরতা বাড়ে তত চাপ বাড়ে। অর্থাৎ নিচের স্তরে তরলের গভীরতা বেশি হওয়ার জন্য চাপ বেশি ছিল, তাই ওই বাতাসটির আয়তন কমে গেছিল। আস্তে আস্তে যত গভীরতা কমতে আছে, আয়তন ক্রমশ বাড়তে আছে। অর্থাৎ চাপ অর্থাৎ পি এবং আয়তন অর্থাৎ ভি, এরা পরস্পরের সঙ্গে কিরকম সম্পর্কযুক্ত তোমাদের মনে হয়? যখন চাপ বেশি ছিল আয়তন কম হয়েছিল, যখন গভীরতা কমে গেছে চাপ কমে গেছে, আয়তন বেড়ে গেছে। অর্থাৎ চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা যদি মনে করো যে তাহলে চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটাকে আমরা কিভাবে লিখতে পারি? পি ভ্যারিজেজ 1/v অথবা ভি ভ্যারিজেজ 1/p। আমরা ভি ভ্যারিজেজ 1/p বা পি ভ্যারিজেজ 1/p যেটা লিখতে পারি আমরা একইভাবে লিখে দিতে পারি। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটি ঘটবার সময় তাহলে বাইরে থেকে এই বাবুল বা এই জল বাতাসটির মধ্যে, বুদবুদটির মধ্যে কোনো বাতাস বাইরে থেকে প্রবেশ করেনি, তাহলে তার ভর স্থির ছিল কি ছিল না? অবশ্যই ভরটা স্থির ছিল। এবং বাইরের জলের উষ্ণতা উপর এবং নিচ সব জায়গায় সমান ছিল, অর্থাৎ ভর এবং উষ্ণতা স্থির। তাহলে ভর এবং উষ্ণতা স্থির অবস্থায় কোন গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাত সম্পর্কযুক্ত। আর এই ঘটনাটি প্রথম দেখেছেন বিজ্ঞানী বয়েল, অর্থাৎ একেই বলা হয় বয়েলের সূত্র। আমরা কিভাবে বয়েলের সূত্রটা আনলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আরেকবার দেখে নাও সূত্রটা তাহলে কি হবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এই সমানুপাতিক চিহ্নকে তোমরা তুলতে গেলে তোমরা জানো একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক আছে যেটাকে বলা হয় কে, অর্থাৎ ভি সমান কে বাই পি বা পিভি সমান কে। এখন আমি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটা অনুভাবে বলতে পারি। ধরো একটা পাত্রের মধ্যে কিছুটা গ্যাস আছে এবং সেই গ্যাসের উপরে একটি পিস্টন লাগানো আছে, যে পিস্টনটির উপরে একটি বাটখারা বসানোর বা বাটখারা দেওয়ার ব্যবস্থা আছে। প্রাথমিক অবস্থায় ধরো যখন বাটখারা দেওয়া হয়নি, তখন এই পাত্রটির মধ্যে থাকা গ্যাস একটা নির্দিষ্ট চাপ দিয়েছিল, ধরো P1, এবং এই পাত্রটির মধ্যে যতটা গ্যাস ছিল তার একটা আয়তন ছিল V1। যখন এর উপরে একটি বাটখারা দেওয়া হলো, চাপটা পরিবর্তিত হলো এবং চারি পরিবর্তিত হয়ে P2 হলো এবং অবশ্যই আয়তনটিও পরিবর্তিত হয়ে V2 দাঁড়ালো। তাহলে এখন বা এই দুটো শর্তে আমরা কি লিখতে পারি? প্রথম শর্তে আমরা লিখতে পারি P1 V1 সমান কে। একইভাবে দ্বিতীয় শর্তে লিখতে পারি P2 V2 সমান কে। তুমি যদি ভিন্ন ভিন্ন বাটখারা চাপাও তাহলে ভিন্ন ভিন্ন পরিবর্তন হবে, অর্থাৎ তুমি যতবারই পরিবর্তন করো তার মোট চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান থাকবে। এবং এইটি হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। খেয়াল রাখতে হবে সবসময় কিন্তু গ্যাসের ভর এবং উষ্ণতাকে অবশ্যই স্থির রাখতে হবে। এই গেল বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবং বয়েলের সূত্র। চলে আসছি পরের কথা বা পরের আরেকটি ঘটনা। এবার আমি একটি কড়াই নেব এবং সেই কড়াইতে কিছুটা জল নেব এবং জলের উপর একটি বেলুন নেব। খেয়াল রাখতে হবে যাতে বেলুনটা জলের ফোলানো বেলুন, খেয়াল রাখতে হবে
যে বেলুনটা জলের সংস্পর্শে এলেও যেন না ফাটে। এবার সেই বেলুন সহ জলকে আমরা ধীরে ধীরে গরম করব, খুব ধীরে ধীরে, যাতে না খুব উচ্চ উষ্ণতায় বেলুনটা ফেটে যায়। আরেকবার বলছি, একটা কড়াই নিলাম, কড়াই কিছুটা জল নেওয়া হলো, এই কড়াইটা উপরে একটা বেলুন ভাসিয়ে দেওয়া হলো এবং খেয়াল রাখতে হবে বেলুনটা জলের সংস্পর্শে এলেও যেন না ফাটে। সাধারণভাবে বেলুনগুলো যে রাবার দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে সেই রাবার গুলো জলের সংস্পর্শে ফেটে যায়, কিন্তু ধরে নাও এটা ফাটছে না। এবার জল সহ বেলুনটিকে একটি উনুনে বসানো হলো এবং খুব ধীরে ধীরে গরম করা হলো। বেলুনের আয়তনের কিছু পরিবর্তন হবে কি মনে হয়? হ্যাঁ, ঠিকই ধরেছ, বেলুনের আয়তনটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, একটা সময় সে সহ্য করতে না পেরে ফেটে যাবে। তার মানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনটা বেড়ে গেল। তাহলে আমরা চাইলে সরাসরি বলে নিতে পারি উষ্ণতার সঙ্গে আয়তনের তাহলে সম্পর্ক কি হবে? উষ্ণতা যত বাড়ছে আয়তন তত বাড়ছে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। কিন্তু এই ব্যাপারটাতে আমাদের খেয়াল রাখতে হবে যে না, কোন উষ্ণতা, আমরা তো সাধারণভাবে যে উষ্ণতা সেন্টিগ্রেড ব্যবহার করেছিলাম সেই উষ্ণতা কিন্তু সেন্টিগ্রেড উষ্ণতা নয়, এটা একটা অন্য উষ্ণতা, আমরা একটু পরে এটা আলোচনা করে নেব। তবে খেয়াল করো যে যতক্ষণ পর্যন্ত বেলুনটা ছিল বা বেলুনটা বাড়ছিল, বেলুনের মধ্যে থেকে বাইরে থেকে কোনো বাতাস প্রবেশ করেনি। এর অর্থ হলো এই যে বেলুনের ভর স্থির ছিল এবং বেলুনটা ফুলেছে বা আয়তনে প্রসারিত হয়েছে, সেটা কি হয়েছে? বাইরের বাহ্যিক বায়ুমণ্ডলীয় চাপের সাপেক্ষে হয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপটাও স্থির ছিল। এই ঘটনাটিকে প্রকাশ করেছেন বিজ্ঞানী চার্লস, যা আমরা চার্লসের সূত্র নামে জানবো। চলো একবার দেখে নিই চার্লস কি করেছিলেন। চার্লস প্রথমে করেছিলেন যে সমস্ত গ্যাসগুলোকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে এসেছিলেন। ভিন্ন ভিন্ন গ্যাস নিয়েছিলেন, সে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, যে কোনো গ্যাস নিয়েছিলেন এবং সব দেখেছিলেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন প্রায় একই। এরপর 0 ডিগ্রি থেকে তিনি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করেছিলেন এবং দেখিয়েছিলেন যে আয়তনটা দাঁড়ালো সেটা যদি V1 হয়, তাহলে সেটা V0 বা প্রাথমিক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1/273 অংশ বৃদ্ধি পায়। কি বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লস প্রথম যে কোনো গ্যাসকে নিয়েছিলেন এবং তার যা আয়তন তিনি পেয়েছিলেন, সেখান থেকে তিনি 1 ডিগ্রি বৃদ্ধি করাতে যে আয়তনটা পেলেন সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/73 অংশ বাড়লো। একই রকম তিনি এখান থেকে আবার আরো 1 ডিগ্রি বাড়ালেন, অর্থাৎ কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি। সেটা দেখা গেল যদি V2 হয়, সেটা প্রাথমিক V1 আয়তনের সাপেক্ষে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা গ্যাসের আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ V1 এর জায়গায় যদি আমরা প্রকাশ করি, এই মানটা বসাই, তাহলে V0 প্লাস V0 ইন্টু 1/273, অর্থাৎ V0/273, আর এটাও V0/273, অর্থাৎ V0/273 প্লাস V0/273, অর্থাৎ V0 প্লাস V0 ইন্টু 2/273। কখন না 0 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি করতে। তাহলে 0 থেকে যদি আমি বলি যে 5 ডিগ্রি বৃদ্ধি করা হলো, তাহলে নিশ্চয়ই V5 সমান কত হবে? V0 প্লাস V0 ইন্টু 5/273। আবার যদি মনে করা হয় যে না, এটা 5 নয়, এটা 100 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে 0 থেকে, তাহলে V100 সমান V0 প্লাস V0 ইন্টু 100/273। এবার যদি আমরা একটা ভেরিয়েবল, অর্থাৎ চলমান রাশি দিয়ে লিখি যে না, এটা T ডিগ্রি বৃদ্ধি পেল, তাহলে সেটা VT সমান কি আসবে? V0 প্লাস V0 ইন্টু T/273। খেয়াল করো, উষ্ণতা বৃদ্ধি পেলে যেমন আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে উষ্ণতা হ্রাস পেলে কি হবে? সেই মানটা কিন্তু V0 থেকে কমতে থাকবে। তাহলে যেমন ভাবে আমরা T ডিগ্রি বৃদ্ধি করবার সময় VT সমান V0 প্লাস V0 ইন্টু T/273 পেলাম, ঠিক তেমনি T ডিগ্রি হ্রাস করলাম, অর্থাৎ V মাইনাস T হয়ে গেল, সেটা কত পাবো আমরা? V0 মাইনাস V0 ইন্টু T/273, অর্থাৎ T ডিগ্রি বৃদ্ধি বা T ডিগ্রি হ্রাসের সমীকরণটা তাহলে আমরা কি লিখতে পারি? V প্লাস মাইনাস T সমান V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273।
এক্ষেত্রে এই যে সমীকরণটা পেলাম, এটা তো আমরা সমীকরণ পেলাম, v0 কমন নিলে আমরা এটা পেতে পারি 1 প্লাস মাইনাস টি বাই 273। অর্থাৎ কি বলা হলো চার্লসের সূত্রে, তাহলে যে স্থির চাপে এবং যতক্ষণ এই ঘটনাটি ঘটানো হয়েছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের চাপ এবং ভর স্থির ছিল। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 0 প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটি গেল চার্লসের সূত্র। তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে যে চার্লস এবং বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক কি? m। ঠিক আছে, এবার আমরা চলে আসছি যে উষ্ণতা বৃদ্ধি করে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যা আয়তন দাঁড়াবে সেটা v0 বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের সাপেক্ষে বেড়াবে। আমরা যদি এখন উষ্ণতাকে 273 ডিগ্রি কমিয়ে দিই, অর্থাৎ উষ্ণতাকে 0 থেকে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাই, তাহলে আমরা কি পাবো একটু লক্ষ্য করে দেখো যে v0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273, অর্থাৎ কি পাচ্ছি v0 ইন্টু 1 মাইনাস 1 অর্থাৎ 0, অর্থাৎ v0 ইন্টু 0 অর্থাৎ 0। দাঁড়ালো কি না, চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তনকে শূন্য করা যায় এবং সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবং একটু মনে করো বা বোঝো যে এই পরম শূন্য উষ্ণতাতে গ্যাসের আয়তনও কিন্তু কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তনও শূন্য হয় এবং একইভাবে চাপও কিন্তু পরম শূন্য উষ্ণতায় শূন্য হয়ে যায়। এই পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে বা একটা স্কেল বিজ্ঞানী কেলভিন দিয়েছিলেন। তোমরা স্কেল মানে দৈর্ঘ্য মাপার স্কেল জানো, কিন্তু থার্মোমিটারকে উষ্ণতা মাপার স্কেল বলা হয়। সেই সম্বন্ধে একটু ছোট্ট করে বলে নেব এবং যেটা থেকে তোমরা কেলভিন স্কেলের ধারণাটাও পেয়ে যাবে। লর্ড কেলভিন তিনি সেন্টিগ্রেড থার্মোমিটারের সঙ্গে একটা নতুন থার্মোমিটার প্রণয়ন করেছিলেন, থার্মোমিটারকে সঙ্গে রেখে। কারণ তোমরা জানো সেন্টিগ্রেড স্কেলের একটি ঘর 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে সমান। বিজ্ঞানী লর্ড কেলভিন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ধরলেন 0। এটা যদি থার্মোমিটার হয়, তার ধরে নাও এইদিকে সেন্টিগ্রেড এবং এই দিকে কেলভিনের দেওয়া মাপ। কেলভিন করলেন যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরলেন এবং উষ্ণতার 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে সেন্টিগ্রেড স্কেলের একটা ঘরের সমান করলেন। অর্থাৎ এর পরের উষ্ণতা তাহলে নিশ্চিতভাবে মাইনাস 272 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এবং সেটাকে 1 করলেন। এবং এইভাবে উষ্ণতার প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্যকে সমান রেখে বিজ্ঞানী লর্ড কেলভিন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরে যে স্কেল বা থার্মোমিটার দিলেন তাকে বলা হবে কেলভিন স্কেল। এবং এই কেলভিন স্কেলে যদি তুমি ধীরে ধীরে বাড়াতে থাকো, এটা একসময় 0 তে পৌঁছবে এবং তখন এখানে কেলভিন স্কেলের মানটা কত হবে? 273। এবং কেলভিন স্কেলের একক যেমন সেন্টিগ্রেড সেলসিয়াসকে ডিগ্রি সি দিয়ে লেখা হয়, কেলভিনকে কে দিয়ে লেখা হয়। তাহলে একইভাবে যদি আমি বলি যে এটা টি ডিগ্রি বৃদ্ধি হলো, তাহলে তখন কেলভিন স্কেলে এর মানটা পাবে 273 প্লাস ছোট টি, যেটাকে আমরা বড় টি বা পরম উষ্ণতা দিয়ে প্রকাশ করি। এবং এই থার্মোমিটারটাকে ওই জন্য বলা হয় উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেলের ধারণা তোমরা পেলে। আজ আমরা এখানে শেষ করলাম।